দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হলো বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগের অধ্যায়। মন্ত্রণালয়ে ডাকা জরুরি বোর্ড সভায় অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করেন তিনি। এরপর বোর্ড ডিরেক্টরদের সম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। এনএসসির কোটায় থাকা শূন্য পদে তাকে পরিচালক হিসেবে এনে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে সকালে শুরু হওয়া বোর্ড মিটিংয়ে ৮ জন পরিচালক উপস্থিত ছিলেন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পট পরিবর্তনের হাওয়া লাগছে দেশের ক্রিকেটে, তা ছিল অনুমেয়। তবে আইসিসির নানান নিয়মনীতি ও আইনের বাস্তবতাকে মাথায় রেখে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মহল ছিল সাবধানী। শেষে বুধবার শেষ হলো বিসিবিতে থাকা পাপনের এক যুগের অধ্যায়। মন্ত্রণালয়ে ডাকা বিসিবির জরুরি বোর্ড সভায় সকাল 11টায় উপস্থিত হন পরিচালকরা। ৮ পরিচালক উপস্থিত থাকলেও সরাসরি রাজনীতির সাথে জড়িত কেউই উপস্থিত ছিলেন না। সে মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপরই পরিচালক পদ থেকে সদ্য পদত্যাগ করা জালাল ইউনুসের জায়গায় নতুন স্থলাভিষিক্ত করা হয় সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদকে। শূন্য পদ পূরণ করে তাকে প্রথমে পরিচালক, পরে ডিরেক্টরদের সম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। এদিকে ফারুকের সভাপতির দায়িত্ব পাওয়ার পর ক্রিকেট পাড়ায় হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহের ভবিষ্যৎ নিয়ে চলছে নানান কানাঘুষা। If the board change and the new people wants to make a change, I'm okay with that. পাকিস্তান থেকে দেয়া হাতুরুর এমন বক্তব্যে স্পষ্ট যে বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই লঙ্কান। হাতুরুর সাথে ফারুকের দ্বন্দ্বের পুরনো খবরগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাচ্ছে। প্রশ্ন উঠছে, দায়িত্ব নিয়ে কি হাতুরুর কাজের পোস্টমর্টেম করবেন ফারুক আহমেদ? মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ভবনের 3 তলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস রুমে বড় ভল্ট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট থেকে প্রায় 10 লাখ টাকা সহ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে যৌথ বাহিনী। এর আগে রাতে অভিযানের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তারা অভিযান চালাতে ব্যাপক গড়িমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে, কার অথরিটি, কার এখতিয়ার। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ঠেলাঠেলি করার মধ্যে আপনার সেই 12:30 থেকে 2:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম এবং চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। একই রাতে চট্টগ্রাম থেকে আটক হয়েছেন কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি র্যাব হেফাজতে এবং অন্যরা সবাই ডিবি কার্যালয়ে আছেন। দুপুরের পর তাদের আদালতে ওঠানো হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদপুরে। একই মামলায় তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু ও চাঁদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ সহ 224 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনকে আসামি করা হয়। মঙ্গলবার জেলা সদর মডেল থানায় নুরুল ইসলাম খান
বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সহ 168 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান এই মামলা করেন। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হওয়া হত্যা সহিংসতার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবার জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে মহাসচিবের মুখপাত্র বলেন, আন্দোলনের সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য শুরু থেকেই জবাবদিহির কথা বলেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় হওয়া সংকটের শুরু থেকেই জবাবদিহিতা নিশ্চিতের কথা বলে আসছে জাতিসংঘ। এক প্রশ্নের জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের এই সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছে জাতিসংঘ। সহিংসতা, প্রাণহানি ও মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে বলেও মনে করে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ প্রধানের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো অভিনন্দনপত্রে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়। বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কথাও বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে পেন্টাগন বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজের প্রতীক্ষায় আছে পেন্টাগন। ইমতিয়াজ আহমেদ, RTV। সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন, সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে আহতদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন, আহতদের উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে বিজিবির 19 সদস্য ও শিক্ষার্থী সহ 22 জন চিকিৎসাধীন আছেন। পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহতরা। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। মাছ বিক্রেতা থেকে দোকান কর্মচারী সবাই বুলেটবিদ্ধ। কারো গুলি লেগেছে মাথায়, কারো বুকে, পেটে বা কোমরে। উপার্জনক্ষম মানুষগুলো মৃত্যু পথযাত্রী হওয়ায় অসহায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর যাত্রাবাড়ি ও চানখারপুল সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এদিন কাজে বের হলে দুটি বুলেট এসে আঘাত করে হাসানের বুকে ও পিঠে। লুটিয়ে পড়েন হাসান। যাত্রাবাড়ি কাঁচা বাজারে আড়তে কাজ করতেন তিনি। এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যুশয্যায়। গুলি বাইর করছে, তারপরে ডাক্তাররা কইছে ঢাকা মেডিকেলে আনার জন্য। সে আনছে, আনি আমাকে ফোন দেওয়ার পরে আমি আইছি। একটা গুলি লাগছে এইদিকে, এটাই বড় মারাত্মক, একটা বড় এইদিকে ক্ষতি হয়েছে। আর একটা গুলি লাগছে এই সিনাত, এখান দিয়ে। 5 বছরের শিশুকে নিয়ে ঢাকা মেডিকেলের বিছানায় এভাবেই হতাশ হয়ে
আইসিইউতে থাকা গুলিবিদ্ধ স্বামী লিটনের জন্য অপেক্ষা স্ত্রী শিল্পীর। যাত্রাবাড়ি এলাকায় 5 আগস্ট মাছ বিক্রি করতে বের হলে একটি গুলি এসে লাগে লিটনের পাঁজরে। তাই এখন আয়ের পথ বন্ধ। সকাল 6টা বাজে বাইরেছে, বাইরে 11টা বাজে মাছটা লইছে, লয়া গুলি খাই লাইছে, মাছ বেচতে পারে নাই। একই দিন গণভবন এলাকায় মোটরসাইকেলের গ্যারেজ কর্মী নয়নের মাথায় এসে আঘাত করে একটি বুলেট। সেই থেকে জ্ঞান ফেরেনি নয়নের। কি হবে তার পরিবারের? ডাক্তাররা বলতেছে উগির অবস্থা ভালো না। এখন আমরা তো চেষ্টা করতেছি, সাহায্য সবার কাছে চাইতেছি, সবাই নেকি নিয়ে গাইতেছে। এখন আমরা টাকা পয়সা পাই নাই। আমার জামাইরে আমরা সেবা যত্ন করতেছি। এখন সরকার থেকে আমরা এটা বিশেষ চাই। শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও এদিন গুলি থেকে রেহাই পায়নি ছাত্র জনতা। দুটি বুলেট এসে আঘাত করে আবুল খায়েরের শরীরে। চট্টগ্রামে ব্যর্থ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা। গুলিটা লাগিয়েছিল আপনার হচ্ছে জিউসির মোড়ে, চট্টগ্রাম জিউসির মোড়ে। যে আমার ভাই যেরকম আমার কাছে কলিজা, প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের কাছে কলিজা। যারা বাংলার মাটিতে এই উচ্ছৃঙ্খলা করছে তাদেরকে তো বিচার করা উচিত, এটা আমি জোর গলায় বলতে চাই। সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। আর বাদল, RTV, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা করেন দ্রুত দেশের পরিস্থিতি শান্ত হবে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে এ আশাবাদ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে, পারস্পরিক আস্থাও বৃদ্ধি পাবে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশের অন্তর্বর্তী সরকার, অর্থনৈতিক বাস্তবতা ও চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, যা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত আশা করেন দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আমাদের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আস্থাও আরো বৃদ্ধি পাবে। ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। ফখরুল বলেন, ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে বিএনপি। ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে। খান আলামিন, RTV, ঢাকা। ছাত্র রাজনীতি নয়, বরং ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। জুলাই হত্যাকাণ্ডে ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী মারা গেছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদল ক্যাম্পাস ভিত্তিক ইতিবাচক রাজনীতি চালু করতে চায়। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমরা তো ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছি। আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে, ডিরেক্ট নাম্বার, সেটা উল্লেখ করে যে এবং আপনাদেরকে অবগত করছি, আপনারাও যদি সামান্যতম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখেন, নৈরাজ্য দেখেন, আপনারাও আমাদের অবগত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেব।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিচ্ছিন্নভাবে গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে নামে বেনামে নানা সংগঠন। এতে ঢাকা শহরে অচল অবস্থা তৈরি হয়েছে, বেড়েছে জনভোগান্তি ও কর্মজীবী মানুষের ক্ষোভ। নগরবাসী বলছেন, নতুন সরকারকে সংস্কারে সহযোগিতার লক্ষ্যে সড়ক আটকে দেওয়ার মতো কোনো কর্মসূচি আপাতত দেখতে চান না তারা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ। তারা আন্দোলন করুক, রাস্তার সাইড হয়েও, রাস্তা ব্লক করে না, রাস্তার সাইডে দাঁড়াক, সমস্যা নেই, ব্যানার নিয়ে দাঁড়াক। আন্দোলন থাকতেই পারে, সবারই আছে, আমারও আছে, আপনারও আছে। আন্দোলন করে রাস্তা বন্ধ করে তো আন্দোলন করলে হাজার হাজার লোক, এখানে আমি শুধু একা না, অ্যাম্বুলেন্স আছে পিছনে। এই সময়টা এই সুযোগ নেওয়া তাদের ঠিক হচ্ছে না, মানে এটা একটা আমি এটাকে ভালো কাজ মনে করছি না। আমাদের মতে এত আন্দোলন ঠিক না। এখন যে নতুন সরকার আসছে তাদেরকে একটু সময় দেওয়া উচিত। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি বাড়ছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীর 9টি উপজেলায় বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 20 লাখ মানুষ, ডুবে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত। লক্ষ্মীপুরের টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার কয়েকটি গ্রাম। এতে তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। এদিকে সুনামগঞ্জেও বাড়ছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বৃষ্টি ও জোয়ারের পানিতে মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের যে পিটিআর যে সড়ক সেটাখানে। এছাড়াও কিন্তু শমশেরাবাদ কলেজ রোড সহ অনেক এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু পানি জমে কিন্তু সেখানে একটি জলাবদ্ধতা তৈরি হওয়াতে যে চলাচল সেটিতে কিন্তু সমস্যা হয়েছে। জেলার এছাড়াও কিন্তু জেলার যে স্থানীয় যে যারা রয়েছেন শহরে তারা কিন্তু বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বৃষ্টিতে তাদের এই জলাবদ্ধতা এবং তৈরি হয়েছে। এছাড়াও জেলার রামগতি এবং কমলনগর যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং কিন্তু যে অতিরিক্ত মেঘনা নদীর যে অতিরিক্ত যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানিতে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মাছের ঘের এবং যে পুকুরের মাছ ভেসে গিয়েছে এবং যে আমনের যে বীজতলা সেই বীজতলা কিন্তু বেশি গেছে। এতে করে যে মৎস্য চাষী এবং কৃষক যারা রয়েছেন তারাও কিন্তু অনেক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যে ফসলি জমি এবং বসত ভিটা প্লাবিত হয়ে যাওয়ায় যে ওখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে তারা পড়তে হয়েছে। এবং তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন পূর্ণিমার কারণে কিন্তু যে নদী উত্তাল রয়েছে এবং এই উত্তাল থাকার কারণে আরো কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে। সাদিয়া, ধন্যবাদ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আবেদনে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাড়ির ভাড়া এবং পরিষেবা বিল পরিশোধ না করে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন, যা সুস্পষ্ট দুর্নীতি। দুদক আইনের 2004-এর 17 গ ধারা অনুসারে এ ধরনের দুর্নীতি অনিয়ম অনুসন্ধান করতে পারে। বিচারপতি জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক গুলশানের
35 নম্বর রোডে একটি সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন 2012 সালে এবং উনি অবসরে গিয়েছেন 2015 সালে। আমরা দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ায় পুলিশ তার পেশাদারিত্ব হারিয়েছে। শিক্ষার্থী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করায় প্রাণ হারান 600-রও বেশি মানুষ। এসব কারণে পুলিশের উপর জন্মায় ক্ষোভ, আস্থা হারায় মানুষ। মনোবল হারিয়ে কাজে নামতে ভয় পায় বাহিনীর সদস্যরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা মনে করেন, দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলেই জনমনে আস্থা ফিরবে। আর পুলিশ কমিশন গঠন করে পেশাদারিত্বের ঘাটতি পূরণের পরামর্শ অধ্যাপক তৌহিদুল হকের। ইকবাল অনেকের রিপোর্ট। জুলাইয়ের শুরুতে শান্তিপূর্ণভাবে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। জুলাইয়ের মাঝামাঝি মারমুখী হয়ে ওঠে পুলিশ। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহত হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করতে থাকে বাহিনীর সদস্যরা। সংঘর্ষে শিশুসহ প্রাণ হারান 600-র বেশি মানুষ। এরপর থানা, পুলিশ বক্স সহ বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় সাধারণ মানুষ। নিহত হন 43 জন পুলিশ। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পালিয়ে বেড়ায় বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে কাজে ফিরতে থাকেন সদস্যরা। কিন্তু কেন এই অবস্থা? দেখা যায় স্বাধীন দেশের পুলিশ এখনও চলছে ব্রিটিশদের করা 1861 সালের আইনে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক মনে করেন, দীর্ঘ সময় একটি দলের হয়ে কাজ করায় সাধারণের আস্থা হারিয়েছে পুলিশ। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এই উপমহাদেশে বহুদিন ধরেই চলছে, এখনও চলছে, এবং এগুলোর সংস্কার করা, এগুলো মুখেই বলা হচ্ছে, এগুলো সংস্কার করতে অনেকেই ইচ্ছুক না। নাগরিক বৃন্দের একটা অংশ তারা ইউনিফর্ম পরছে, তাদেরকে চাকরি বাকরি, তাদেরকে বেতন দেওয়া হয়, অতএব তারা জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থাকলেই আস্থা ফিরে আসবে, এবং এখন আস্থা ফেরার বড় জায়গা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যায় তাদেরকে দৃশ্যমান হতে হবে সব জায়গায়। যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হয় পুলিশ কর্মকর্তারা পাবলিক ও ডোমেস্টিক সার্ভিসের পার্থক্য ভুলে গেছেন। পাবলিক সার্ভিস এবং ডোমেস্টিক সার্ভিস এটার পার্থক্য ভুলে গেছেন। যখন বলা হয় যে আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা, এটা কোনো বিমূর্ত বা বায়বীয় ধারণা না। এটা নির্দিষ্টভাবে যে আমি আইন অনুযায়ী কাজ করি এবং আমি জনসেবক বা জনগণের ভৃত্য, আমি গৃহভৃত্য না। পুলিশের আইন যুগোপযোগী করা ও কমিশন গঠনের তাগিদ এই বিশেষজ্ঞের। স্বাধীন দেশে কিভাবে পুলিশের কর্মকাণ্ড পরিচালিত হবে সেক্ষেত্রে কিন্তু একটা আইনও প্রয়োজন। আর কমিশন গঠন করলে সেটি অনেক ইতিবাচক, তারা উদ্যোগ নেবে, তার মধ্যে আইন তৈরি করা বা যেখানে আইনগুলো থেমে আছে যে পর্যায়ে গিয়ে সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করা, এই কাজগুলো কিন্তু হবে। পুলিশের কাছ থেকে কিন্তু আমরা পেশাদারিত্বমূলক ভূমিকা চাই। পুলিশকে জনগণের বন্ধু হতে হলে শুধু পোশাক নয়, বাহিনীর প্রতিটি সদস্যের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আস্থার সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ইকবাল অনিক, RTV, ঢাকা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের হাসপাতালগুলোর নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা নেন, তার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মঙ্গলবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেন। এবার খেলার খবর। ক্রিকেট। রাওয়ালপিন্ডির প্রতিকূল আবহাওয়া ও বাজে আউটফিল্ডের কারণে ভেসে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশন। সকালে বাজে আউটফিল্ডের কারণে টস করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। এরপর 2 দফায় ম্যাচ
কমিশনার মাঠ পরিদর্শন করলেও সন্তুষ্ট হতে পারেননি তারা। আউটফিল্ডের কিছু জায়গা খেলার অনুপযুক্ত থাকার পাশাপাশি রান আপের জায়গার অবস্থা দেখে খুশি হতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।